প্রথমত নমস্কার, আমি ঋত্বিক ভৌমিক। ইটস নট টেকেন ফর গ্রান্টেড কি বাবা দাদু যদি অ্যাক্টর হয়, যদি ও ভালো অ্যাক্টর হবে। ছোটবেলায় আমার বাবা যখন আমায় ঘুম পাড়াতো তখন কিন্তু আমার গুপি গাইন বাঘা বাইনের লাইন বলে ঘুম পাড়াতো। ওই শাই আমার খুব ইনহিবিশনস ছিল, মানে আমি একটা পার্টিতে গেলে সবাই জানবে আমি কারোর সাথে কথা বলতাম না, আমি জাস্ট মায়ের পেছনে লুকিয়ে থাকতাম। লক্ষ লক্ষ লোক আছে যারা অভিনয় করতে চায়, যারা সিনেমাতে কাজ করতে চায়। তার মধ্যে থেকে একটা বড় চাঙ্ক বম্বেতে আসে কাজ করতে। 20, 25, 30 বছরের বয়সে এসে হঠাৎ করে রিয়েলাইজ করছে, আচ্ছা মালয়ালম সিনেমাও হয়, ইরানিয়ান সিনেমাও হয়, এও হয়। এখন গিয়ে এক্সপোজারটা ওরা পাচ্ছে। গট লাকি যে আমার প্রথম ফিল্মের ফার্স্ট কো অ্যাক্টর, ফার্স্ট হিরো হচ্ছে ঋত্বিক ভৌমিক। অ্যাক্টিং করার সময় বা সিনেমা করার সময় ইজ হু আর ইউ। তোমার জীবন কেমন কেটেছে, তুমি কি শিখেছো কি শেখোনি। যখন দাদু ঠাম্মা দাদু দিদা বেঁচে থাকতো তখনও আসতাম আমরা। যখন বিয়ে করবো, আমার বাচ্চা হবে, হোপফুলি আই উইল হ্যাভ এনাফ নলেজ এন্ড এনাফ স্ট্রেংথ টু পাস ইট অন টু মাই চিলড্রেন অলসো, এন্ড সো দ্যাট দ্য কালচার লিভস অন। ডিরেকশনও স্টার্ট করবো হোপফুলি। আমি দিলখুশের জন্য অডিশন দিয়েছিলাম। কিছু বলবে না, কিন্তু আমি দেখছি চোখটা হালকা ছলছল করছে, কারণ আমি বাবার প্রত্যেকটা কথা ভীষণই মানে পার্সোনালি নিই। শহরে কিছুদিন আগে পর্যন্ত জাঁকিয়ে শীত পড়েছে, কিন্তু শীতকে তো বিদায় নিতেই হবে, কারণ বসন্তের আগমন এবার ঘটবে। আর বসন্ত মানেই তো প্রেমের মরশুম। প্রেম মানে বাঙালির সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে। এবারে ভ্যালেন্টাইন্স ডেটা কিন্তু একটু বেশি স্পেশাল, কারণ এবারের ভ্যালেন্টাইন্স ডেতে নতুন জুটির নতুন কেমিস্ট্রি আমরা দেখতে পাবো। আপনারা দেখছেন আমাদের সঙ্গে রয়েছে ঋত্বিক, সকলের প্রিয় ঋত্বিক, এবং হিয়া হিয়া চট্টোপাধ্যায়। এবং ঋত্বিকের সারনেমটা আমি বলতে ভুলে গেলাম, ঋত্বিক ভৌমিক। তোমাদের দুজনকেই ধন্যবাদ আনন্দলোককে সময় দেওয়ার জন্য। এই যে ক্যামেরা অন হওয়ার আগে যেটা আমরা দেখছিলাম, ঠিক আছে, যে হিয়া বেশি কথা বলছে এবং ঋত্বিক একটু চুপ করিয়ে দিচ্ছে। আমি বলিনি কিছু। কি হচ্ছে কি হয় বলতো, ও না জাস্ট ওটা প্লান্ট করে দেয়, দিয়ে আই টেক অফ অন দ্যাট, আর আমি যখন কথা বলতে থাকি তখন আমি বলি কন্ট্রোল, কাম ডাউন, কাম, লাগাই কিন্তু ও পুরোপুরি। এই যে জুটির যে কেমিস্ট্রি আমরা সবসময় বরাবরই দেখে এসেছি, যে যখনই কোনো একটা জুটি হিট হয় সেই ছবিও হিট হয়। আমরা যদি গত বছর দেখি তাহলে সাইয়ারা জুটির কেমিস্ট্রি মানে ছবিটাকে হিট করিয়েছে। এই যে জুটির কেমিস্ট্রি সেটার জন্যই ছবি হিট হয়, এইটাতে তোমরা কতটা বিশ্বাস রাখো? প্রথমত নমস্কার, আমি ঋত্বিক ভৌমিক। নমস্কার, ইনি হিয়া চ্যাটার্জি। নমস্কার। না, আমার জেনুইনলি মনে হয়, হ্যাঁ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের কেমিস্ট্রিটা যদি ওয়ার্ক করে তাহলে আমাদের ক্যারেক্টার রিলেশনশিপ আর ছবিটা যে যার ব্যাপারে, যে ভালোবাসার ব্যাপারে, যে বন্ধুত্বের ব্যাপারে ওটা কাজ করবেই করবে হোপফুলি। কিন্তু অনেস্টলি এই ছবিটার মধ্যে আমরা দুজন তো আছি, আমাদের ভালোবাসারও গল্প আছে, বন্ধুত্বেরও গল্প আছে, কিন্তু এই ছবিটার মধ্যে এর থেকেও অনেক বেশি কিছু আছে। অনেক এত ড্রামাটিক নোট বিটস আছে এর মধ্যে। ইটস আ মিউজিক্যাল। কলেজের স্টোরি আছে, পরিবারের স্টোরি আছে, ভেকেশনের স্টোরি আছে, একটা বড় ইভেন্টের স্টোরি আছে, এতগুলো অ্যাক্টর, এত ক্যারেক্টার, যা রকমের টেকনিশিয়ানসরা কাজ করেছে, মধুরাদি, নীলায়নদা, রাহুল দা যে বানিয়েছে, অরিত্র যে লিখেছে, অয়ন যে প্রডিউস করেছে, সবাই মিলে আমাদের যে কেমিস্ট্রিটা বানানো হয়েছে সেটা এই ছবিটা আপনি দেখতে পারবেন, অ্যান্ড হোপফুলি সেটা অডিয়েন্সরাও দেখতে পাবে, আর আপনাদের সবার ভালোও লাগবে। যদি ভালো নাও লাগে তাও আমাদের প্লিজ জানান, কিন্তু দেখুন ফর শিওর। আই এগ্রি, মানে ও যেটা বললো, আসলে আমার মনে হয় একটা পুরো ইউনিটের মধ্যে যত ভালো কেমিস্ট্রি থাকবে তত ভালো কাজ হবে। কারণ এতটা সময় একসাথে একটা গল্প বলা তো পুরো একটা ইমোশনের ব্যাপার, মানে ওই ইমোশন গুলো তখনই বেরোয় বা তুমি অতটা ভালনারেবল তখনই হতে পারবে যখন সেফ স্পেস হবে আশেপাশে। তো তার জন্য আই থিঙ্ক পুরো ইউনিটের কেমিস্ট্রিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমার মনে হচ্ছে আমাদের টিম যেরম ভাবে আমরা মিশেছি, যেরম ভাবে আমরা 22 ঘন্টা করে শুট করেছি, ওই সময়গুলো আমরা একে অপরের এত খেয়াল রেখেছি না, ওখান থেকেই কেমিস্ট্রিটা বিল্ড হয়ে গেছে। আমাদের আলাদা করে কোনো এফর্ট দিয়ে কেমিস্ট্রি বিল্ডিং কোনো মানে ওয়ার্কশপ করতে হয়নি, মানে খুব ন্যাচারালি ব্যাপারটা বিল্ড হয়েছে। সো আই থিঙ্ক ওইটা স্ক্রিনে সব দিক থেকে দেখা যাচ্ছে, মানে বিএড তোমার সিনেমাটোগ্রাফি, ডিরেকশন, মিউজিক সবকিছু এত বিউটিফুলি ব্লেন্ড করছে, আমি আশা করছি দর্শকের ভালো লাগবে। কিন্তু শর্টলি যদি আমরা পুরো জিনিসটাকে বলি, তো হ্যাঁ, আমাদের জুটি হিট হলে ফিল্ম হিট হয়ে যাবে। আমি যেটা দেখলাম যে তোমাকে এয়ারপোর্ট থেকে নিতে গেছে হিয়া, এবং সেটা খুবই বেশি হাইলাইটেড হয়েছে বা হাইলাইটেড হয় যখন কোনো জুটি এরকম করে। এই জুটিটাকে আরো বেশি
সামনে আনার জন্য তোমরা কি কি করছো? আমার Scripted? না স্ক্রিপ্টেড তো একদম Scripted না, আমাদের মানে- অ্যাকচুয়ালি কিছু করার দরকারই পড়ছে না, দিস ইজ জাস্ট হাউ উই আর। আমরা একটা ওটাই। বিষয় নিয়ে একটা, মানে আমি অপুদাকে তো খাকির থেকে চিনি, তো তখন আমি হিয়ার ব্যাপারে শুনেছিলাম। সো দে ওয়াজ সাম সর্ট অফ কানেকশন অলরেডি, লাইক ওয়েন আই ওয়াজ কামিং ইন টু দ্য ফিল্ম আমি অলরেডি জানতাম হিয়া চ্যাটার্জি কে, কোথা থেকে আসছে। বাট দ্য প্রথম দিন যখন আমাদের দেখা হলো, আমরা একটা ফটোশুটের জন্য দেখা করেছিলাম, there was an instant connection, there was a friendship that formed right there. প্রথম ক্লিক থেকেই আমরা একসাথে হাসছি, একসাথে গসিপ করছি, একসাথে আমরা খাবার খাচ্ছি, কাঁদছি, হ্যাঁ অ্যাংশিয়াস হচ্ছি, সব সবকিছু। একসাথেই করছি। মানে আমাদের ফার্স্ট শুটেরও যদি তুমি রিলস দেখো, বিটিএস এও আমরা মানে মনে হবে আমরা কত বছর ধরে একে অপরকে Yeah. চিনি। হ্যাঁ, এটা আমাদের সত্যি কিছু খুব কিছু ভালো রিলেশনশিপ, বন্ধুত্ব মানে হয়ে কিছু গেছে। কিছু মানুষকে দেখা হলে এমনি মনে হয় যে চিনি, অনেক বছর ধরে অনেক চিনি। বছর ধরে। ওইটাই আই থিঙ্ক আমাদের সাথে সত্যি হয়েছে। আর মানে আমরা এই বন্ধুত্বটা আমাদের শুধু অন সেট বা ইন ফ্রন্ট অফ ক্যামেরা নয়, যেটা তোমরা দেখলে। মানে আমরা এরম ভাবেই ঘুরি, মানে গসিপ করলাম, খেলাম একসাথে, খেতে আমরা দুজনেই খুব ভালোবাসি। তো এটা আমাদের জাস্ট হয়। তো ওরম আলাদা করে কিছু বলে দিতে হয়নি We got প্রোডাকশন lucky. হাউসে। উই গট We got lucky that we really like each other. ইয়েস। হিয়ার এটা ডেবিউ ফিল্ম হুম। এবং ঋত্বিকেরও, কারণ বলবো এটা টলিউডে বাংলা ছবিতে Absolutely, absolutely. তোমার কাছে প্রথমে জানবো যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার করার পর তুমি বাংলা থেকে একটা হিউজ রেসপন্স পেয়েছো, হ্যাঁ। তোমাকে নিয়ে একটা আলাদা উন্মাদনা তৈরি হয়েছে হুম। এবং সবাই বলছিল যে তুমি কবে আবার রুটে ফিট, মানে হুম। আবার শিকড়ে ফিরে হুম। আসবে, তো সেই জন্যই কি বাংলা ছবি করতে আগ্রহী হয়েছে? ইন আ ওয়ে হ্যাঁ, কিন্তু অনেস্টলি খাকির আগেও আমার বন্দিশ ব্যান্ডেজ রিলিজ হওয়ার পর থেকেই অনেকজন জানতো যে আমি বাঙালি। তো আমি কলকাতা ইন্ডাস্ট্রি থেকে অফার অনেক টাইম থেকেই পাচ্ছিলাম, কিন্তু এই ছবিটার গল্প যেটা আমি যেদিন শুনলাম, সেই গল্পটা শুনে আমার মনে হলো এটা কোনো ভাষায় হতো আমি করতে চাইতাম। ইট ইজ নট জাস্ট কি হ্যাঁ আমি বাংলা সিনেমার জন্য কিছু করতে চাই বা কলকাতা ফেরত আসতে চাই, সেটা আমি সবসময় চাইতাম। এই জন্য সবসময় আমি লুকআউটে ছিলাম যে কোনোদিন একটা বাংলা ছবি করব। কিন্তু এই গল্পটা যখন শুনলাম, রাহুলদার সাথে দেখা হলো, ওনার ছবিগুলো দেখলাম, তারপরে হিয়ার ব্যাপারে জানলাম, তখন আমি বুঝে গেছিলাম যে দিস ইজ দ্য প্রজেক্ট, ইটস ডেস্টিনি, যে এটা করার ছিল আমার। আর এটার সাথে সাথে এটার প্লাস পয়েন্ট আর একটা অ্যাডেড বোনাস আমি পেয়েছি, এটা বাংলাতে করতে পেরেছি আর কলকাতায় এসে কাজ করতে পেরেছি। আর এত ভালোভাবে উইথ উইথ ওয়াইড ওপেন আর্মস দ্য কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি হ্যাজ ওয়েলকাম মি, আই এম ভেরি গ্রেটফুল, ভেরি ভেরি গ্রেটফুল। এই যে তুমি বললে যে হিয়া রয়েছে ছবিটায়, তুমি একটা লাইন বললে যে এটা করার জন্য হিয়া রয়েছে, এটা বলার কারণ কি? It was just I really thought, আমি যখন গল্পটা পড়েছিলাম আর তারপর প্রথমবার আমরা ভিডিও কলে একজন একজনের সাথে কথা বলেছিলাম, I just knew that Hiya is the perfect actor to play this part. Perfect. Like it took me 5 minutes to understand that this is brilliant casting, and obviously also knowing that she is Opuda's daughter, I know she'll come with that discipline. I know the bloodline she's coming from. It's not taken for granted ki Baba Dadu jodi actor hoy o bhalo actor hobe, seta na. Kintu I know that she's coming from a certain culture, a certain family where she's been brought up in a certain way. Keন ki Opudar সাথে কাজ করে কতটা আমি বুঝে গেছি যে where they come from and what kind of people they are. So here থেকে সে expectation ছিল, but she has surpassed all of that expectation. She's a fantastic actor, but the kind of person and the kind of woman she's grown up to be, of course, goes a lot to the parents, to the family, but also just to her. What she's chosen to be today as a person, it's commendable. Very proud. You're so sweet. I am very sweet. I'm getting teary. Thoda rolo. Interview hit. তোমার কাছে ঋত্বিকেরই উত্তরটা দিয়ে আমি শুরু করবো প্রশ্ন। এই যে ব্লাড লাইন, এই কথাগুলো যে হ্যাঁ। বললো, তুমি অভিনয়ে এসেছো, তো অভিনয়ে আসার ইচ্ছেটা কিভাবে? এই যে সবাই এই একই হ্যাঁ। উত্তরটাই, যে বাবাকে দেখেছি, দাদুকে দেখেছি, বাড়িতে একটা কালচার, হুম। তোমার ক্ষেত্রে কি উত্তরটা এই? ও আমার থেকে ইন্সপায়ার হয়েছিল actually. তো দেখো ব্যাপারটা হচ্ছে ডেফিনেটলি হি ইজ ওয়ান অফ দ্য মানে অ্যাক্টর্স আই রিয়েলি লুক আপ টু। কিন্তু যেটা আমার হয়েছিল আসলে, কেন লোকেরা এই উত্তরটা যায় আমি তোমাকে বলছি, যখন তুমি ছোটবেলায় একটা মানে অ্যাটলিস্ট আমি আমার ফ্যামিলির কথা বলছি, আমি বুঝিনি কখন সিনেমা আমার লাইফের এত বড় একটা অংশ হয়ে গেছে। কারণ ছোটবেলায় আমার বাবা যখন আমায় ঘুম পাড়াতো, তখন কিন্তু আমার গুপি গাইন বাঘা বাইনের লাইন বলে ঘুম পাড়াতো। তো এবার যদি ওইটা ছোটবেলা থেকে হয় না, মানে বাবা বাড়ি ফেরা মানে আমরা নয় গান শুনছি একসাথে, নয় একটা ছবি চালিয়ে দেখছি। আর তারপরে আমার বাবা আমায় কুইজও করতো, এই ডায়লগটা কোন ফিল্মের বলতো। তো ওইটা যদি ছোটবেলা থেকে হয়, আর আমি প্রথমবার আই থিঙ্ক সেটে গেছি যখন আমার 6 মাস বয়স, সেটা আমার অবভিয়াসলি মনে নেই, কিন্তু ওইভাবেই তো আমার সারাউন্ডিংটা ওটা হয়েছে। তাই ছোটবেলা থেকে আর কিছু জানি না, মানে অভিনয় ছাড়া, অভিনয় জগৎ ছাড়া। আর আমার মা একজন শিক্ষিকা,
তো সেই দুটো জগৎ ছাড়া তো আমি কিছু জানি না। তো আমি ছোটবেলা থেকে বড় হয়েছি একাডেমিক্স আর অভিনয়, এই দুটোকে নিয়ে। তো সেইটা কখন এসছে আমি বলতে পারবো না, কিন্তু ছোটবেলায় যেটা ছিল, আমি ভীষণই একটা শাই মানুষ ছিলাম। মানে আমি বাড়ির মা Shy. আই ওয়াজ, এটা কেউ বিশ্বাস করে না। আমার সবচেয়ে বড় বাধা ছিল অভিনয়ের আমার মধ্যে হচ্ছে ওই শাই, আমার খুব ইনহিবিশনস ছিল। মানে আমি একটা পার্টিতে গেলে সবাই জানবে আমি কারোর সাথে কথা বলতাম না, আমি জাস্ট মায়ের পেছনে লুকিয়ে থাকতাম। দিয়ে মা বলতো ঠিক গাড়িতে উঠতাম, এতগুলো প্রশ্ন, আমি সবসময় অবজার্ভ করতাম কিন্তু কারোর সাথে কথা বলতাম না। তো সেটা তারপরে আস্তে আস্তে ওটা একটা জার্নি ছিল, ওই ইনহিবিশনটা কাটিয়ে তারপরে অভিনয়ের কাছে অ্যাক্টিভলি যাওয়া। সো বাট ইট ওয়াজ আ পার্ট অফ মি ছোটবেলা থেকে। এই জার্নিটা কেমন ছিল, তুমি যে বললে যে হ্যাঁ, জড়তাটা কাটানো? এই জার্নিটা দেখো আমি স্কুল থেকে শুরু করেছি। স্কুলে আমাদের ভীষণ ভালো একটা থিয়েটার ক্লাব ছিল। তো আমি ওখানে থিয়েটার করা শুরু করি, কিন্তু আমি আগে ব্যাক স্টেজে শুরু করি, কারণ আমার স্টেজে উঠতে খুব ভয় লাগতো। তো ব্যাক স্টেজে অনেক বছর আমি ব্যাক স্টেজে কাজ করে করে অন্য অ্যাক্টরদের দেখে প্রপগুলো ঠিক করছি, তার মাঝখানে দেখছি ওটা কি একটা করে নিল টুক করে। ওইটা আমার ফার্স্ট যেটা অন স্টেজ পারফরমেন্স ওয়াজ অফ আ পাসাবাই। মানে আমার জাস্ট একটা টাইমে ক্রস করতে হতো, যেটাও আমি ভুল করেছিলাম, আমি ভুল টাইমে ক্রস করেছিলাম। তো আমি ওইটাও ধেরিয়েছিলাম পুরো, যেটাকে বলে। তারপরে তারপরে আমি আবার বলছি আমি আর উঠবো না স্টেজে, আমি তো ভুল টাইমে হেঁটে দিয়েছি। মানে হাঁটা কি করে মানুষ ভুল করে। দিয়ে আস্তে আস্তে আবার যে না এবার করতে হবে, দিয়ে একটা অডিশন, আমাদের অডিশন হয়ে তারপরে আমাদের প্লেতে কাস্টিং হতো, এ হতো। তো একটা লাইন, দুটো লাইন, গিয়ে আচ্ছা বলে বেরিয়ে আসা, ওরম করতে করতে ক্লাস 12-এ গিয়ে আমি আমাদের একটা মেজর স্কুল প্রোডাকশন হয়, একটা মিউজিক্যাল অ্যাকচুয়ালি, সেখানে আমি একটা মানে প্রধান চরিত্রে অভিনয় করি। তারপরে আই ওয়াজ লাইক এত দূর যখন চলে এসেছি এবার তো আরো সিরিয়াসলি ব্যাপারটাকে নিতে হবে। কিন্তু তারপরে ধরো কোভিড, তখন আমি অনেক অডিও প্লেস করেছি, একটা ইউটিউব চ্যানেলে এখনো আছে অডিও প্লেস গুলো, আমি প্রচুর অডিও প্লে করেছি। তারপরে আবার কলেজে অভিনয় করা, দিয়ে এবার তো একটা ফর্মাল ট্রেনিং দিয়ে থ্রু দিয়ে যেতে হবে, নিজে নিজে আর কতটা জানা যায়। তো তারপরে দামিনী বেনি বাসু, বেনিদির ক্লাস অ্যাক্ট কমিউন থেকে আমি প্রায় 2 বছর অভিনয় নিয়ে ট্রেনিং করি। তো সেইটা ওইখানে আসলে আমার মেন ইনহিবিশনটা ব্রেক হয়েছে, কারণ আমি মনে হচ্ছে আমি বেনিদির কাছে গিয়ে প্রথমে আমার বলেছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, আমি ঝরঝর করে কাঁদতে শুরু করে দিয়েছি যে হাই আই এম হিয়া, আর আমি এখানে এসেছি বিকজ আমার এটা হয় যে আই এম সো নার্ভাস যে আমি লোকেদের সামনে কথা বলতে পারছি না। বেনিদি ওটা, বেনিদির সাথে আমার জার্নি, বেনিদি আমায় দেখেছে ওখান থেকে, এখন আমি যদি কথা বলতে পারি ওটা পুরোপুরি বেনিদির ওপরে। কুডোস টু ইউ, এখন কথা বন্ধই হয় না। লাভ ইউ। এই যে কালচারের কথা তুমি একটু আগে বলছিলে, এবং সিয়াও সেটাই রিপিট করলো যে আহ, যেভাবে ও বড় হয়েছে সেটা খুবই ইমপ্রেসিভ। Absolutely, হ্যাঁ। এবং তোমার একটা ইন্টারভিউ আমি দেখছিলাম কিছু মাস আগে, সেখানে তুমি বলেছো যে কারোর যদি ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং হয় তাহলে অভিনয়ের ক্ষেত্রে তার সুবিধাটা অনেকটা বেশি হয়। ব্যাকগ্রাউন্ড স্ট্রং। ব্যাকগ্রাউন্ড স্ট্রং মিন্স কারোর ফ্যামিলি মেম্বার যদি অভিনয়ের সঙ্গে এই ইন্ডাস্ট্রিতে Okay. যুক্ত থাকে, ওকে, তুমি বলেছো যে হ্যাঁ যদি স্ট্রং ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে সে হয়তো কিছু ক্ষেত্রে প্রিভিলেজড, কিছু ক্ষেত্রে কিছু হ্যাঁ, ক্ষেত্রে correct, privileged। correct. সেটা হয়তো তুমি কখনো ফিল করোনি। হুম, এই যে তোমার যে জার্নিটা, হুম, রাধে ক্যারেক্টারটা যখন হিট হলো হুম, এবং সেখান থেকে সাগর বা এই হুম। ক্যারেক্টার গুলো, এই জার্নিটা তোমার কেমন ছিল বা তার আগের সময়টা? আমার মনে নেই আমি এটা কোন ইন্টারভিউতে এক্স্যাক্টলি কি হিসাবে বলেছিলাম, বাট আই এম শিওর দ্য কনভারসেশন মাস্ট হ্যাভ বিন কি ফিল্ম ফ্যামিলি থেকে আসলে বেশি প্রিভিলেজ হয় আর বাইরে থেকে আসলে হয় না। আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য কনভারসেশন। সো আই উইল only 25% I will agree to that statement যে ফিল্ম ফ্যামিলি থেকে আসলে তোমার কিছু প্রিভিলেজেস থাকবে, আর নন ফিল্ম ফ্যামিলি থাকলে তোমার কিছু প্রিভিলেজেস কম থাকবে। আই উইল এগ্রি। কিন্তু আমি এখন কলকাতা ইন্ডাস্ট্রিতে জাস্ট নতুন নতুন এসেছি, তো কলকাতা ইন্ডাস্ট্রির ব্যাপারে অতটা আমি জানি না, বা কলকাতায় থাকিনি অতদিন, তো আমি এক্স্যাক্টলি জানি না। কিন্তু বম্বেতে আমি জানি, অ্যান্ড ইটস আ হাব সেক্টর অফ ফিল্ম মেকিং। তো সেখানে আমি জানি, which represents a lot of the country, that there are many people who want to become actors. এই দেশে লক্ষ লক্ষ লোক আছে যারা অভিনয় করতে চায়, যারা সিনেমাতে কাজ করতে চায়। তার মধ্যে থেকে একটা বড় চাঙ্ক বম্বেতে আসে কাজ হুম। করতে। আর সেই বড় চাঙ্কের অ্যাটলিস্ট 50% 40% এর সাথে আমার, in a way, at least I've been in the same room as them, or I have interacted with some of them, or I have seen what is happening within the industry and so on and so forth. সেটা দেখে আমি বলতে পারি for sure that even as an outsider, I feel very privileged because I come from a position where I had the luxury of watching cinema all my life. মানে টিকিট কেটে সিনেমা হল আমি যেতে পারি, বাড়ির মধ্যে আমার টিভি ছিল,
আমি ডিভিডি কিনে ডিভিডি প্লেয়ারে ছবি দেখতে পারতাম। তো there are a lot of privileges. Like it doesn't have to be that can my family fund a film for me or can my family send me to a producer. Even these things are a privilege for anybody. তো ওইগুলো দেখে দেখে এত কিছু আমি শিখেছি। যেমনি আমি জানি a lot of kids who come from film families, they were restricted from watching movies. They were never given the culture of watching movies. তো আমার প্রিভিলেজ ওর থেকে অ্যাকচুয়ালি ওপরে, যেখানে ও যেমনি সিনেমার সাথে সিনেমার গল্প শুনে শুনে বড় হয়েছে, দ্যাট ইজ ওয়াই শি ইজ অ্যান অ্যাক্টর টুডে। ইট ইজ নট বিকজ শি কামস ফ্রম আ ফিল্ম ফ্যামিলি, ইট ইজ বিকজ দ্য সিনেমা হ্যাজ কল্ড আউট টু হার। কারেক্ট। কেন কি আমার মনে হয় না যে আপনি সিনেমা কোনোদিন চুজ করতে পারবেন, সিনেমা আপনাকে চুজ করে। যাকে সিনেমা চুজ করে তাকে কেউ সরাতে পারে না। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সিনেমা ইজ লাইক গড, ইটস লাইক এন এন্টিটি হু চুজেস ইউ। And like that, like if she has been, there must have been so many things যেটা হিয়া দেখেছে, হয়তো শুনেছে, এত স্পোর্টস হোক, এডুকেশন হোক, একাডেমিক্স হোক, স্টোরি টেলিং হোক, যাও হোক, ওর সব কিছুর মধ্যে থেকে হিয়ার সবচেয়ে অ্যাট্রাক্টিভ সিনেমা লেগেছে, কেন কি সিনেমা ওকে ডেকেছে। দ্যাটস আ প্রিভিলেজ দ্যাট আই ফিল ফর মাই সেলফ টু। I think we are both equals, whether I come from a non-filmy family or she comes from a film family. I think we've both been chosen by cinema, and cinema has always been offered to us on a platter since we were children. So I think that's the privilege that I come from. And a lot of people don't have that privilege, yet they are really trying to make it work for them. And they are watching cinema now. এখন 20-25-30 বছরের বয়সে এসে হঠাৎ করে রিয়েলাইজ করছে, আচ্ছা মালয়ালম সিনেমাও হয়, ইরানিয়ান সিনেমাও হয়, এও হয়। এখন গিয়ে এক্সপোজারটা ওরা পাচ্ছে, যেটা আমাদের প্রিভিলেজ আছে, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, শুনে আসছি, শিখে আসছি। সো আই থিঙ্ক উই আর বোথ প্রিভিলেজড ইন দ্যাট সেম ওয়ে। আর ঋত্বিক যে কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমার কাছে আমি জানবো যে এই ধরো তুমি বললে ছোট থেকে তুমি এটার মধ্যে দিয়ে বড় হয়ে ঠিকই, কিন্তু এখন তোমার অভিনয় আমরা এখনো দেখিনি। না। ঋত্বিক বললো যে তুমি খুব ভালো অভিনয়টা তুমি খুব ভালো পারো। তো এটা তো একটা প্রেশারের মতো, যখন এই যে ব্যাকগ্রাউন্ডের কথা আমরা বলছি, তখন বাবা দাদুর তুলনা সবসময় টানবে না। এটা তুমি কিভাবে দেখো এই জিনিসটা? তো এই প্রেশারটা আমি যখন অ্যানাউন্সমেন্টটা হয় যে এই ছবিটা আসছে, তখন আমি প্রচুর ফিল করেছিলাম। মানে যে আমার প্রথম ছবিতেই কি লোকেরা আমাকে আমার বাবা দাদুর সাথে কম্পেয়ার করবে? Because হয়তো করবে, সেটা হয়। আর ইটস অনলি ন্যাচারাল। মানে আমার বাবা দাদু, আই এম রিয়েলি প্রাউড অফ দেম। ওনারা যেইভাবে নিজের ফাউন্ডেশনটা করেছেন আর যেইভাবে নিজের জায়গা তৈরি করেছেন, আই থিঙ্ক ইটস ইম্পেকেবল। And what a privilege to be compared with the Yeah. greats. It's a Yes. privilege. It is, but it's also scary. Of course. It's I can't even imagine how scary আরেকটা it is. হচ্ছে টু ওয়ার্ক উইথ দিস ম্যান হু ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর আমার প্রথম ছবিতে। বাট আমি আইল কাম ব্যাক টু দ্য লিনিয়েজ। ব্যাপারটা হচ্ছে যে প্রথমবার না খুব তখন একটা প্রেশারের জন্য একটা পারফরমেন্স অ্যাংজাইটিও হয়। তখন আমি হয়তো যতটা অনেস্টি নিয়ে ক্রাফটার দিকে আসতাম বা যে সিনগুলো ডেলিভার করতাম, আমার মনে হচ্ছে এটা ওই লেভেল হচ্ছে তো, ওইটা মাঝখানে কিন্তু অভিনয় আর আমার মধ্যে আসতে পারে, কিন্তু আসেনি। কারণ আমার টিম এত ভালো আমায় ফিল করিয়েছে যে আমি সেটে হিয়া হয়ে যেতে পেরেছি। নট মানে somebody's daughter, somebody's granddaughter, even though I'm very proud to be their daughter and granddaughter. বাট সেটে যখন কাজ করতে যাচ্ছি না, নিজের একটা জায়গা ধরে নিয়ে যাওয়া বা নিজেকে নিয়ে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো সেই জায়গাটা আমাকে রাহুলদা আর পুরো কাস্ট এন্ড ক্রু দিয়েছে। আর আমাকে এই ক্রেডিটটা আমার ঋত্বিককে না দিলেই নয়। আমি যখন প্রথম জানতে পেরেছি যে রাহুল সেন উইল বি ঋত্বিক ভৌমিক, আমি কয়েক মাস আগেই তার আগে খাঁকি দেখেছি। আমি বন্দিশ ব্যান্ডেজ থেকে ওর ফ্যান। আমি লিটারালি একটা টেক্সট আছে আমি পাঠিয়েছিলাম, আমি ওকে স্ক্রিনশটও পাঠিয়েছি ওটার, যে এবার চাপ, ফুল স্টপ। এবার চাপ। কারণ আমার প্রথম ছবিতে এরকম একটা ফিনমিনাল অ্যাক্টরের সাথে কাজ করাটা আমার ভীষণ মানে ভয় লাগছিল। কিন্তু প্রথম ভিডিও কল থেকে ও আমাকে এত কমফোর্টেবল ফিল করিয়েছে আর আমাকে ওই স্পেসটা দিয়েছে। মানে একবারও ফিল করেনি ও তোমার তো প্রথম ছবি, দেখো আমি কি কাজ করেছি। ও কিন্তু ওই জায়গাটা ধরে। ও সত্যি এত ভালো কাজ করেছে। আজকে ও চাইলে আমাকে অনেক স্কুলিং, এটা করো ওটা করো, হি লেট মি বি। যে তোমার কোনো আছে, মানে একটা সিন যখন ডিসকাস করছি ও আমায় জিজ্ঞেস করতো তোমার কোনো ইনপুট আছে, তোমার কিছু মনে হয় এটা কিছু করলে। তো আমার মনেই হয়নি যে এটা আমার প্রথম ছবি আর ও এত ভালো একটা ব্যাকগ্রাউন্ড অফ ওয়ার্ক নিয়ে আসছে। তো সেটা আই রিয়েলি ওয়ে টু হিম। No, that's also because she's intelligent enough and like she has the
ability to add to the scene. সবার কাছে কি বলবো না আমি কি add something আছে। You're good. You're good. So you're good at it. আবার ওটা এইটা করে ও, হি মেক্স ইউ ফিল লাইক ইউ ওন দ্য স্পেস, আর সেটা খুব হেল্প করে। যখন কেউ তোমাকে ওরম ভাবে হিয়া হিসেবে অ্যাকসেপ্ট করে নেয় না, তখন কাজ করাটা ইজি হয়ে যায় মানুষটার সাথে। সো ওইটা খুব খুব মানে আমার ভালো হয়েছে। আই গট লাকি যে আমার প্রথম ফিল্মের ফার্স্ট কো অ্যাক্টর, ফার্স্ট হিরো হচ্ছে ঋত্বিক ভৌমিক। Same. I got lucky that Hiya is the co-star in this film for sure. আবার দেখলে দেখলে এই পিরিয়ডটা শুটিং অ্যান্ড অল, এইখান থেকে তোমার যেহেতু প্রথম ছবি, তাই তোমাকেই জিজ্ঞাসা হ্যাঁ। করছি যে তুমি কি শিখলে। আমি প্রচুর কিছু শিখেছি। ঋত্বিকের কাছে আমি জানি রয়েছে বড় বড় মানুষদের সঙ্গে কাজ করে তুমি নাসিরুদ্দিন শাহের সঙ্গে কাজ করেছো, রবি কিষানের সঙ্গে কাজ করছো। তো তোমার এই আগের জার্নি মানে তাদের সঙ্গে কাজ করার আগের যে জার্নি, তাদের কাছ থেকে তুমি কি কি শিখে নিজেকে আরো উন্নত করেছো? অনেক কিছু। কিন্তু একটা জিনিস আমি শিখতে পেরেছি, মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা আমি সবার থেকে, সেটা নাসির স্যার হোক, মাধুরী ম্যাম হোক, রবি স্যার হোক, বা শিবা ম্যাম, রাজেশ স্যার, আতুল স্যার, এত এত বড় বড় অ্যাক্টরদের সাথে, বোম্বাদা, অপুদা, জিৎদা, পরমদা, এদের সবার সাথে কাজ করে সবচেয়ে কমন ফ্যাক্টর যেটা আমি দেখেছি সবার মধ্যে, none of them ever preach about acting. কোনোদিন বসে তোমাকে ক্রাফট আর অ্যাক্টিং এর কথা, আর জানিস অ্যাক্টিং এমনি, ওরা কোনোদিন বসে এই জিনিসটাকে কোনোদিন প্রিচ করে না। ওরা সবসময় লাইফকে প্রিচ করে, এক্সপিরিয়েন্সেসকে প্রিচ করে। তোমার গল্প কি, তোমার আজ পর্যন্ত জীবনে তুমি কি কি শিখে এসছো, কি কি করছো, সেটা কি করে ইউজ করতে পারো, সেটা তুমি ওদের থেকে শিখতে পারবে। কিন্তু কোনোদিন ওরা বলবে না যে এই মেথডটা বা ওই জিনিসটা, এই জিনিসটা। ওরা কোনোদিন অ্যাক্টিংকে ইন্টেলেকচুয়ালাইজ করেন, যেটা আমাদের জেনারেশনের শখ। আমি দেখি যে আমরা সব নতুন অ্যাক্টর যারা, আমরা একজন একজনের সাথে বসে এটাই ডিসকাস করি, ওই মেথড আর ওই ইন্টারভিউ দেখেছি, আর ড্যানিয়েল ডি লুইস, এগুলো দিজ আর গুড কফি টেবল কনভারসেশনস, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা কাজে অ্যাকচুয়ালি আসে অ্যাক্টিং করার সময় বা সিনেমা করার সময়, ইজ হু আর ইউ। তোমার জীবন কেমন কেটেছে, তুমি কি শিখেছো, কি শেখোনি, কি জিতেছো, কি হেরেছো, তোমার পরিবার কেমন, তোমার বন্ধুরা কেমন, তুমি কেমন, ওই জিনিসটাকে যত তুমি এক্সপিরিয়েন্স করতে পারবে তত ভালো অ্যাক্টিং করতে পারবে। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেসন আইভ লার্নড ইজ দিস ফ্রম দ্যাট। তুমি যে কথাগুলো বললে, এই কথাগুলোই তোমার সম্পর্কে হিয়া একটু আগে বলছিল। এটা মানে এটাই তো, মানে তুমি যেগুলো শিখেছো, হিয়াও কিন্তু এই একই কথা বলছে যে তুমি সবসময় অ্যাপ্রিসিয়েট করেছো, কোনো মেথড শেখাওনি, মানে কোনো মেথড শেখায়নি। শিখেছো সেটা কিন্তু রিফ্লেক্ট করছে। ওটাই। তোমার যে রুট কলকাতার সঙ্গে, এটা নিয়ে তুমি একটু বলো যে কিভাবে। আমি প্রবাসী বাঙালি পরিবার থেকে, আমি বম্বেতেই জন্ম হয়েছি, ওখানেই বড় হয়েছি। কিন্তু আমার মা আর বাবা খুবই, কেন কি অনেক, যেমনি এনআরআইস দের হয় অমনি প্রবাসী বাঙালিদেরও হয়, যে কলকাতা থেকে বেরিয়ে বা নিজের দেশের থেকে বেরিয়ে কালচারটাকে অ্যালাইভ রাখার জন্য নিজের পরিবারের মধ্যে দে মেড অল দি এফোর্টস। ওরা সারাক্ষণ চেষ্টা করেছে বাংলা ছবি, বাংলা গান, বাংলা পড়তে। মানে আমি যে স্কুলে, ব্যাঙ্গালোরে আমি বড় হচ্ছিলাম, যে স্কুলে আমি পড়তাম সেখানে পুরো দেশের, পুরো দুনিয়ার ল্যাঙ্গুয়েজেস শেখানো হতো, বাট মাই প্যারেন্টস চোজ বাংলা। ওর থার্ড ল্যাঙ্গুয়েজ বাংলাই পড়বে, ও বাংলা শিখবে, বাংলা পড়তে জানবে, বাংলা লিখতে জানবে। সেই সময় তো অ্যাজ আ কিড আমার কোনো অপশন, মানে ইন দ্য সেন্স আমার চাইও নি, আমি বলিনি যে আমি এটা শিখবো, ওটা শিখবো। আমার যে তোমরা যা বলবে আমি শিখে নেবো। কেন কি এমনিতেও ল্যাঙ্গুয়েজ তোমরা, আমি কি করবো ল্যাঙ্গুয়েজ নিয়ে আগে জানি না। সেটা আজকে বুঝতে পারছি যে ওই চয়েসটা যে ওরা করেছিল তাতে আমার কত বেনিফিট হচ্ছে। কেন কি আমি যদি মানে শো অফও যদি করি, যদি আমি কোনো অ্যাক্টিং স্কুলে বসি বা অ্যাক্টিং স্কুলের বাচ্চাদের সাথে বসি, আমার কো অ্যাক্টার্সদের সাথে বসি, যেই ছবিগুলো ওরা 30, 40, 45 বয়সের বছর বয়সে আজকে বসে দেখছে, বাংলা ছবির ঘটকদা, সত্যজিৎ রে, সোনম সোহুত, ওই ছবিগুলো দেখে এখন ওরা কনভারসেশন করছে। আর আমি এট দ্য ব্যাক অফ দ্য হেড জানি, আমি তো 5 বছরের ছিলাম যখন এই ছবিটা আমি দেখেছিলাম। সো আই আন্ডারস্ট্যান্ড দ্য কাইন্ড অফ প্রিভিলেজ অফ নলেজ আই কাম ফ্রম। কেন কি আমার মা বাবা সেই জিনিসটাকে আমাদের ভেতরে, আমার আমার বড় একটা দিদি আছে, আমাদের ভেতরে বাঁচিয়ে রেখেছিল। আর আজকে আহ, আমি মতলব আই এম গ্রেটফুল টু দেম, আই এম থ্যাঙ্কফুল টু দেম যে ওটা করেছে ওরা আমাদের সাথে। বাঙালির হবার একটা এনার্জি আমাদের পরিবারের মধ্যে, আমাদের বাড়ির মধ্যে সবসময় রেখেছিল। সব পুজো আমরা একসাথে করতাম, সব ফেস্টিভ্যালস যত বাঙালি, পয়লা বৈশাখ থেকে নিয়ে সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা মার পুজো, এগুলো কি ওখানেই, না তোমরা কলকাতাতেও তোমাদের বাড়ি? মোস্টলি ওখানেই।
কলকাতায় আমাদের কাকু, মামা এটা সবাই থাকে। তো আমরা গরমের ছুটিতে কলকাতা আসতাম। যখন দাদু ঠাম্মা, দাদু দিদা বেঁচে থাকতো তখনও আসতাম আমরা। আম কিন্তু যখন আসতে পারতাম না, কেন কি গরমের ছুটি ১-২ মাস। কিন্তু আমাদের ফেস্টিভ্যালস আর কালচার তো সারা বছরের। তো বাকি টাইম তো আমরা বাড়িতেই থাকতাম। আর থ্যাঙ্কফুলি আমরা বাঙালিরা এত আ প্রোটেক্টিভ আমাদের কালচারকে নিয়ে আর এত কনসিয়াস যে আমরা এই কালচারটাকে বাঁচিয়ে রাখতে চাই। যে আমরা যেখানেও যাই আমরা একটা অ্যাসোসিয়েশন করি আর ওখানে আমরা সব পুজো করি, সব করি। বেঙ্গলি অ্যাসোসিয়েশন একদম। সব জায়গায়। ব্যাঙ্গালোরেও ছিল, বোম্বেতেও আছে। যেমনি এখন আমি এখানে আছি ফিল্ম প্রমোট করার জন্যে। কিন্তু ভার্সোভাতে যেখানে আমি থাকি ওখানে আড্ডা কালেক্টিভ বলে একটা অ্যাসোসিয়েশন আছে। তারা সরস্বতী পুজো করে। তো সেই সরস্বতী পুজোর সাথেও আমি অ্যাসোসিয়েটেড। বা এই বছর আমি থাকতে পারবো না। আ কিন্তু এখানে থাকবো, তো কলকাতায় সরস্বতী পুজো এনজয় করবো আমি ফর দ্য ফার্স্ট টাইম। তো ওইটা তো রয়েছে, আজ পর্যন্ত রয়েছে। আর হোপফুলি আমি যখন বিয়ে করবো, আমার বাচ্চা হবে, হোপফুলি I'll have enough knowledge and enough strength to pass it on to my children also, and so that the culture lives on. প্রেমের ছবি, হুম, প্রেমের প্রসঙ্গে তো আসতেই হবে। হুম, চলে এসো। আহ, এদিকে। প্রথমে ওদিক থেকে শুরু করুন। রোহনই। এই বসন্তের আগমন কি ঘটেছে? আমার জীবনে এই বসন্তের বসন্তের আগমন কি ঘটেছে? such a beautiful question. উফ! বসন্তের আগমন আমার ঘটেছে যেদিন আমি মন মানে না ছবির জন্য কন্ট্রাক্টটা সাইন করেছিলাম। আহা! কারণ মন মানে না হচ্ছে আমার কাছে আমার পুরো জীবন এখন, মানে তাই। ভালোবাসা বলতে মন মানে না। এত কোনো পার্টিকুলার মানুষের আমার মা, আমার বাবা, আমার ছোট্ট একটা বেবি আছে ব্র্যান্ডি ৪ পায়ের। আমার ভালোবাসা ওরা, আমার দিন আমার ওইটাই। আমার কয়েকজন বন্ধু আছে, মানে বান্ধবী রাদার, ওরাই আমার Why did you I correct was like, me? yeah, I was like, বান্ধবী। বান্ধবী। আমার আর ওরকম কেউ এখনো হয়নি। খুবই ছোট এখন, পরেরটা পরে দেখা যাবে। আমরা এত প্রেম করে ফেলেছি মোরমানেরার মধ্যে, বাবা। এত ভালোবাসার কথা বলে ফেলেছি। এখন মনে হয় না হিয়ার এখন আর আমি আর পারছি না। যত ভালোবাসা ছিল পুরো সব ছবির মধ্যে সত্যি দিয়ে আমি কতবার সিন করতে গিয়ে বলেছি এটাও করতে হয়, আমি আর পারছি না, মানে এটা তো আমি রিয়েল লাইফে করতে পারবো না। এটা তো এক্সপিরিয়েন্স আছে ঋত্বিকের। আমার ভালো এক্সপিরিয়েন্স আছে। তোমার কাছে প্রেম বা ভালোবাসার মানুষ মানে ও প্রেম বা ভালোবাসার মানুষ মানে জীবন। আমার মনে হয় যদি ভালোবাসা বা প্রেম না হয় তো জীবন আধাই রয়ে যায়, ইটস আনসাকসেসফুল। তো আই ফিল লাইক আই এম লিডিং আ ভেরি সাকসেসফুল লাইফ রাইট নাও বিকজ আই এম কমপ্লিটলি ইন লাভ। আচ্ছা, রাধে ছবিটায় তোমাকে যেভাবে পোট্রে করা হয়েছে এবং তারপরে সাগরের যে ক্যারেক্টারটা সবাই দেখেছে একদম পুরো ডিফারেন্ট। তো এই যে একটা মানে অভিনয় থাকতে গেলে, ইন্ডাস্ট্রি থাকতে গেলে যে ভার্সেটাইল হওয়ার যে ব্যাপারটা, এটাতে কতটা বিশ্বাস? আমি জানি না ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে এক্স্যাক্টলি কি দরকার বা দরকার না। হ্যাঁ, হিস্ট্রি অফ সিনেমা যদি আমরা পড়ি, সেটা কোনো ইন্ডাস্ট্রির হোক, দ্য মোস্ট সাকসেসফুল অ্যাক্টর্স হ্যাভ বিন দ্য ওয়ান দ্যাট কুড ডু এনিথিং অ্যান্ড এভরিথিং অ্যান্ড ডু ইট কনফিডেন্টলি, whether they are good or bad, they are confidently out there trying their level best. The most successful people as actors are the ones that tried. সেটা সবসময় দেখবেন, আবার যারা চেষ্টা করেছে তারা টিকে রয়েছে। তো এক্স্যাক্টলি আমাদের জন্য, আমাদের জেনারেশনে কি কাজ করবে আমরা জানি না। হয়তো ১০-১৫ বছর পর আমরা বুঝতে পারবো যে আচ্ছা এইগুলো আমরা করেছিলাম ঠিক করেছিলাম, এগুলো আমরা করেছিলাম ভুল করেছিলাম। বাট ইন জেনারেল টু বি অ্যান actor you should just be a person who's open to everything. Like you shouldn't feel like হ্যাঁ খালি শুধু এমনি রোল করবো বা অমনি রোল করবো, ওটা তোমার ভেতর থেকে আসাই উচিত না। হ্যাঁ, এমন হতে পারে যে আমি কোনো রোলের সাথে অ্যাসোসিয়েট না করতে চাই, কেন কি আমি এই জিনিসটাকে অ্যাডভার্টাইজ করতে চাই না, বা আমি এই জিনিসটার সাথে মরালি আমি অ্যাকসেপ্ট করি না। যদি আমার যদি একটা রেসপন্সিবিলিটি আছে অ্যাজ অ্যান অ্যাক্টর যে আমি এটার সাথে অ্যাটাচ করলে আমার ফ্যান্সরাও মানবে যে হ্যাঁ এটা করা ঠিক বা এটা করা ভুল, সেই রেসপন্সিবিলিটি থেকে যদি কোনো অ্যাক্টর ব্যাক আউট করে বা কিছু করে, দ্যাটস কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল। বাট ক্রাফটের হিসাবে তো কারোর কোনো লিমিটেশন হওয়া উচিত। আর এটা প্রথম ছবি, হ্যাঁ। তোমার কাছেও জানবো যে এটা তুমি যদিও প্রেমের ছবি দিয়ে শুরু করেছো, এরপরে যদি তুমি মানে চুজি হও তাহলে সেক্ষেত্রে কিরকম চরিত্রে তুমি অভিনয় করতে চাই? দেখো, আমি চুজি বলতে আমি মানে যখন 10 বছর ফ্রম নাও আমি দেখতে চাই যে আমি একটা ভেরিয়েশন অফ ক্যারেক্টার্স করেছি, সেটা যাই হোক, মানে যেই শেডেরই ক্যারেক্টার হোক। আমার যেটা বেনিদি একবার বলেছিল, আগেন আমার মানে অভিনয় নিয়ে কথা বলতে গেলে আমাকে বেনিদি নিয়ে কথা বলতেই হবে। আমি বলেছিল অ্যাজ অ্যান অ্যাক্টর ইউ ক্যানট জাজ সামথিং। মানে হ্যাঁ ঠিক আছে, যেটা যেটা একদমই মরালি ভুল সেটা তুমি একদমই পোর্ট্রেট, মানে তুমি যদি আজকে ধরো একটা সিরিয়াল কিলারের রোল প্লে করছো, তুমি তো বসে এখন জাজ করতে পারো না
যে ও এটা আমি করছি, তুমি যদি করতে চাও, তুমি যদি না করতে চাও অপ্ট আউট অফ ইট, দ্যাট ইজ দেয়ার। কিন্তু তুমি যদি করতে চাও, তখন তুমি যদি বসে এটা কেন বললো করো, তুমি তো ওর চামড়ায় ঢুকতে পারবে না। অ্যাবসলিউটলি। তো তখন তোমাকে ওর সাইকিটায় ঢুকে করতে হবে। তো আমার ওগুলো খুব ইন্টারেস্টিং লাগে যে প্রত্যেকটা শেডের মানুষ যেরকম ভাবে ভাবছে। আমার সাইকোলজিতে খুব ইন্টারেস্ট, তো আমার ওইটায় ঢুকতে খুব ইচ্ছা হয়। তো আমার এই 10 বছর যদি আমি দেখি, আমি এমন ডিফারেন্ট শেডস করতে চাই যেটার সাথে কোনো কিছুর লিঙ্ক নেই। তো আমার ওরকম কিছু না যে আমি শুধু রোমান্টিক ছবি করতে চাই, আমি হরর ফিল্মও করতে চাই, আমি থ্রিলারও করতে চাই। I want to do horror film. হরর ফিল্ম উইল বি ফান। Yeah, I love horror. Sorry, বলো বলো। No, no, no. I was going to say something. বলো। Will you be the ghost? Yeah, you never know. Yeah. You I think I'll be quite cool. I might be the director also. Oh. কিন্তু একটা জিনিস যেটা Trust me. হিয়া বললো সেটা অ্যাকচুয়ালি ভেরি ওয়েল সেড। কেন কি অ্যাক্টরের না ক্যারেক্টার চুজ করতে অত কমপ্লিকেশন হয় না যত গল্প চুজ করতে কমপ্লিকেশন হয়। কেন কি সিরিয়াল কিলার তুমি চুজ করতে পারো, কেন কি জাস্ট ভেরিয়েটিং ইয়োরসেলফ অ্যাজ অ্যান অ্যাক্টর। কিন্তু সিরিয়াল কিলারের ব্যাপারে কি বলা বলা হচ্ছে হচ্ছে না। ওটা যদি এবার জাস্টিফাই করছে হ্যাঁ। যে হ্যাঁ খুন করো, তাহলে অবভিয়াসলি then as an actor you feel like I don't want to associate with this that ideology, but it's never the character, it's the character, it's the ideology. ক্যারেক্টারকে জাজ করতে পারবে Correct. না। তুমি যদি ওই ক্যারেক্টারটা চুজ করো প্লে করতে, Correct. বাস তাহলে তুমি প্লে করতে পারবে না। এ বাবা এটা কেন করলো, Correct. তোমাকে ওটা করতে হবে। Correct. ওটাই। এই যে পরিচালক হওয়ার মানে যে তোমার ইচ্ছে রয়েছে, হুম। তুমি এক্ষুনি বললে কিরকম ছবি বানানোর হরর এর জনের ছবি? সব রকম। আমি আমার গল্প লিখতে খুব পছন্দ। আমার ইচ্ছা ডেফিনেটলি আছে যে আমি একদিন ডিরেক্ট করব। আমি লিখি, হ্যাঁ আমি লিখি। খুব ভালো লেখে। How do you know? You've told me a story of Oh it. yeah, I know the whole story. correct. Oh, that's true. কিন্তু hopefully soon direction ও start করব hopefully. তুমি প্ল্যানিং করেছো অলরেডি যে প্ল্যানিং না, আমি ভগবানকে বলে দিয়েছি যে আমি এটাও করতে চাই। এখন যখন ভগবান বলবে হ্যাঁ এখন টাইম হয়ে গেছে তখন Let me audition for you. you don't have to. Cast me. Oh. Just come. I will set up the camera, we'll shoot. এই যে গল্প ক্যারেক্টার এইসব নিয়ে আমরা বলছিলাম, কিন্তু তার উপরে গিয়েও যেটা হয় যে একটা ছবি করার পর সেটা কতটা হিট হলো বা কতটা চললো সেটার উপর কিছুটা নির্ভর করে। তো একটা ছবি যখন ভালো ছবি বা ওয়েব সিরিজ হ্যাঁ। ডমিনেন্ট রোল তুমি পেয়েছো, হুম। কিন্তু সেটা হয়তো অতটাও ভালো সাকসেস হতে পারিনি, হ্যাঁ কারেক্ট। তারপরের ফেজটা তোমার কেমন? ভেরি অনেস্টলি আমার বন্দিশ ব্যান্ডেটস 1 আসার পর থেকে 1 থেকে 1.5 বছর লেগেছিল শিখতে যে রেজাল্টের সাথে যত তুমি অ্যাটাচ হবে তত তুমি ভেতর থেকে উইক হয়ে যাবে। ইন বিটুইন অনেক কাজ করেছিলে। অনেক করে বলেছে, অনেক। আমি 2020-তে বেরিয়েছিল আর 2022 অব্দি আমি কমসে কম আরো 3টে প্রজেক্ট করে ফেলেছিলাম। সো আই রিয়েলাইজ দ্যাট বাই 2022 আই রিয়েলাইজ কি এই জিনিসটা যেটা এই মুহূর্তে যেই স্পিডে আমি চলছি সেখানে যদি আমি বসে এই ভাবতে লাগবো যে এটার রেজাল্ট কি হবে বা ওইটার রেজাল্ট কি হবে, এটা অমনি ওখানে পৌঁছালে ভালো হবে বা ওই প্রজেক্টটা ওইখানে পৌঁছালে ভালো হবে, তো আমি আটকে যাবো। আমার স্পিডটাও কম হয়ে যাবে, কেন কি আমি ভেতর থেকে উইক হয়ে যাব। কেন কি একটুও যদি আমার ভেতর থেকে মনে হয় যে I have failed, it'll stop me. I have to remember every day that I'm on set is that I'm winning. The fact that কি 4 বছর বয়সে আমি নিজের বাড়িতে টিভির সামনে বসে আর নিজেকে বলেছিলাম আমি হিরো হব, আর আজকে আমি একটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি পারফর্ম করছি আর বাকি লোকেরা বলছে যে কি আচ্ছা কেউ একটা হিরো এসছে বা একটা নতুন অ্যাক্টর এসছে, I'm already successful because that 4-year-old looks up at me and says that you did it for me. So I completely feel like a winner. The day I stop feeling like that, সেদিন আমার মনে হয় আমি থেমে যাব। আমি সেটা বসে ভাবার জন্য যে এটা ফেল হয়ে গেল তো নেক্সট আমি হয়তো করতে পারবো না, it'll kill me from inside. I know it and I don't want একটা করে আনসার দিচ্ছি, আমি খালি থুতু থুতু করে যাচ্ছি। তোমাদের টিজার নিচে কমেন্ট বক্সটা কি দেখেছো? সেখানে হিয়ার কথা তো লিখেইছে অনেকে, এবং আরো বেশি করে যেটা লিখেছে যে তোমার কথা, যে তুমি অবশেষে যে তুমি কলকাতার একটা কোনো ছবি মানে বাংলা ছবিতে কাজ করছো, তো পরবর্তীতেও কি তুমি কাজ করবে, মানে এরকম ভাবনা চিন্তা রাখবে? ডেফিনেটলি, এই জন্য তো এসেছি আমি। আমি খালি এমন না যে একটা ছবি করবো বা দুটো ছবি করবো। কি ছবি সাকসেসফুল হওয়ার উপর নির্ভর করছে নাকি না, গল্পের গল্পের উপর। যেমনি আজ পর্যন্ত যদি আমি ফর এক্সাম্পল ধরে নিন 10টা বাংলা ছবির গল্প শুনেছি, এটা আমার সবচেয়ে ভালো লেগেছে বলে আমি করেছি। হয়তো আরো 10টা শুনবো, তার মধ্যে থেকে হয়তো এবার 1টা 2টো 3টে 4টে 5টা ভালো লাগবে, তো 5টা আরো করবো। তুমি বললে যে আগে তুমি কয়েকটা অফার পেয়েছিলে, করার কথা ছিল, সেগুলো হয়নি কি গল্প ভালো নয় বলে? গল্প ভালো নয়, আর ইট ওয়াজন্ট এক্সাইটিং মি ইনাফ টু ফিল লাইক ইনভেস্টিং মাইসেলফ কমপ্লিটলি। আমি যদি নিজেকে পুরোভাবে ইনভেস্ট না করতে পারি তো সেই প্রজেক্টে আমার মনে হয় আমার যাওয়া উচিত না। তো এই জন্য ধরে নাও যদি এক ওয়েব শো বানাতে আমার যদি 6 মাস লাগে, তো সেখানে তো আমার 3-4টে ওয়েব শোর মধ্যে একটাই আমাকে চুজ করতে হবে, কেন কি সেই 6 মাস চলবে।
সেই শ্যুটটা। তো সেই ৬ মাসের আমার যে লাইফ, যে জীবনটা আমি সেই ৬ মাস কাটাবো, সেটা আমাকে কমপ্লিটলি ইনভেস্ট করতে হবে ওর মধ্যে। তো সেটার জন্য এভরিথিং হ্যাজ টু টিক। লাইক দ্য মেকার্স হ্যাভ টু টিক, দ্য পিপল ওয়ার্কিং ইন ইট হ্যাভ টু টিক। বিকজ ইফ আই ডোন্ট লাইক দ্য পিপল আই এম ওয়ার্কিং উইথ, সেই ৬ মাস আমি ডিপ্রেশনে চলে যাবো। যে আমি হ্যাঁ, আমার ক্যারেক্টারটা খুব ভালো লাগছিল কিন্তু এই লোকের সাথে কাজ করতে ভালো লাগছিল না। মন মানে না তো এমন হচ্ছে, গল্পটাও ভালো লেগেছে। আচ্ছা, হিয়ার কাছে কি এর আগে অভিনয়ের সুযোগ এসেছিল, মানে তুমি করনি এরকম? আমি দিলখুশের জন্য অডিশন দিয়েছিলাম, রাহুলদারই ছবির জন্য। কিন্তু মানে অনেক কিছু ফ্যাক্টরের জন্য হয়ে ওঠেনি আর কি। তো আমি রাহুলদার জন্য এর আগে অডিশন দিয়েছি, খুব ছোট যখন ছিলাম কয়েকটা ছিল, বাট আমার বাবা সবসময় বলেছিল যে আগে পড়াশোনা শেষ করবে, যখন ওর বোধ জ্ঞান হবে যে ও এটাই করতে চায় তখন ও যেন ঢোকে এর মধ্যে। তো That's it. তখন ওরকম কিছু অ্যাজ সাচ আসেনি। আর তারপরে হ্যাঁ, আমার অডিশন দেওয়া দিলখুশের জন্যই মেনলি। যে তারপর আমি পড়াশোনাও শেষ করছিলাম। আমি পড়াশোনা শেষ করার পরে আসলে ২ বছর অ্যাক্টিং নিয়ে আসলে প্রপারলি চর্চাটা করতে চেয়েছিলাম। তারপরে আবার রাহুল দা যখন ফোন করে যে এইটার জন্য একটু অডিশন দিবি, তখন আই ওয়াজ লাইক বড় হলি? আচ্ছা বড় হলি, হ্যাঁ অ্যাকচুয়ালি ওটাই বলেছিল। তোমার সেটাই কি বলছিলাম। বাবার কি রিয়াকশন ছিল? কারণ বাবাও তো তোমাকে বলেছিলেন যে হ্যাঁ বড় হলে করবে। হ্যাঁ, বাবা মানে বাবা আমার ভীষণ এক্সপ্রেসিভ মানুষ নয়, কিন্তু বাবার ওই ছোট ছোট কিউ আছে। তো আমি মায়ের সাথেই যাই মানে গল্পটা শুনতে। আর মা মানে আমার বেস্ট ফ্রেন্ড, তো আমার মাকে সবকিছু বলতে হয়। তো মা আর আমি এসে বাবাকে যখন বলি, বাবা একটা বলল, ভালো ভালো। Good enough. হ্যাঁ, ওইটা না, ওইটুকুও বাবার থেকে আমার জন্য অনেক। কারণ আমি বাবার প্রত্যেকটা কথা ভীষণই মানে পার্সোনালি নিই। তো ওইটা আমার বাবার সবসময় এখনো মানে টিজার দেখে বা গান দেখে কিছু বলবে না, কিন্তু আমি দেখছি চোখটা হালকা ছলছল করছে, ওটাই আমার পাওনা। সো ওটা আমার ভীষণ ভালো লাগে। মানে তোমার অভিনয় দেখে যতটুকুই দেখেছি আর কি, সেইটা এখনো কিছু বলেনি, বলেছে ছবি বেরোক তারপরে বলবো। হ্যাঁ, আর ঋত্বিকেরও যেহেতু শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো মানুষের সঙ্গে অভিনয় করার সুযোগ হয়েছিল, তো আমারও সেম এক্সপিরিয়েন্স। আমি এটাই জানতে চাইছি যে না, তো স্যার ইজ আ ভেরি ভেরি এক্সপ্রেসিভ গাই ইন দ্য সেন্স অফ উনি গল্প খুব ভালো বলেন। উনি বসে যদি গল্প শোনাচ্ছে বা এমনি লাইফের ব্যাপারে কথা ও বলছে, তোমার সাথে খুব কথা বলে। আমার We are very good সেটেও friends. যখন হ্যাঁ, সেটে যখন আমি বসে আছি ওরা দুজন কথা বলে যাচ্ছে। ইট ইজ বাগাদা বাবা সাগর। হ্যাঁ, ও কত এটা নিয়েও কমেন্টস এসছে, বাগাদা বাগাদের সাগর। উফ, না, বাট আই নো দ্যাট, মানে আমি অপুদার কাজ দেখে এত ইমপ্রেস ছিলাম লাইফ টাইম, আম আ বিগ ফ্যান, বিগ অপুদা ফ্যান অ্যান্ড নাও আ হিয়া ফ্যান, বাট আই হ্যাভ অলওয়েজ বিন আ অপুদা ফ্যান। তো যখন আমি অপুদার সাথে কাজ করার চান্স পেলাম খাকিতে, তো প্রত্যেকটা সিন করার পর, শট করার পর আমি অপুদার দিকে তাকাতাম, জাস্ট দেখার জন্য যে ওনার ভালো লাগলো, আমি ঠিক করছি, ইজ হি এনজয়িং ওয়ার্কিং উইথ মি? And he's not very expressive. He just focuses on the work, he does his thing. Then when we are sitting in a social environment or in the room, makeup room এ যখন ৪-৫টা অ্যাক্টর বসে আছে, তখন আমরা অনেক আড্ডা মারি। কিন্তু কাজ নিয়ে বা ক্রাফট নিয়ে, যেমনি আমি বললাম, মোস্ট সব বেস্ট অ্যাক্টর্স ইন দ্য ওয়ার্ল্ড, ওরা অত অ্যাক্টিং নিয়ে, অত বা ইন্ডাস্ট্রি নিয়ে, ক্যারিয়ার নিয়ে অত কথাবার্তা বলে না। তো অপুদা ওই জিনিসগুলো নিয়ে অত কথাবার্তা বলে না। কিন্তু আমি জানি দ্যাট হি লাইকস মাই ওয়ার্ক, অ্যান্ড আই নো ওয়াই আই থিঙ্ক হি লাইকস মাই ওয়ার্ক, is because every time he meets me, since we've worked in Khaki, there's always a pat on my back. He always says, "Ki, etto." He always does that, and I know, ki, okay, I'm happy. If he's patting my back, I think he likes me. না বাট আমি এটা বলছি অন ক্যামেরা, আমি এটা আগে বলা হয়নি। বাবা কিন্তু আমায় কিছু এখনো না বললে, আমায় বলেছে হয়তো 13 ফেব্রুয়ারির পরেই বলবে, কিন্তু সবসময় বলে টিকটা ফাটে, ছেলেটা ফাটে, Thank you, Puda. এটা সব সময় বলে বাবা। মানে বাবা ইজ ভেরি ফন্ড অফ হিম। আর I'm also very fond. কারোর সাথে বসে ওরম ভাবে মানে বাবা নিজের স্পেসেই থাকতে পছন্দ করে। আর যখন ইউনিটে আছে সবাইকে হাসায়, সবার সাথে থাকে, Yeah. কিন্তু ওর সাথে একটা আলাদা বাবার বন্ড আছে। তো তার থেকে আমি জানি সত্যি পছন্দ করে, আর অভিনয় পছন্দ করে, কারণ বাবার জন্য ওটা সব থেকে ওপরে। Thank you, Puda. বলিউডে কেউ যখন বলিউডে যায় এবং কাজ করে, তখন আমরা সবসময় জিজ্ঞাসা করি যে অভিনয়ের অভিজ্ঞতা কিরকম। তোমার কাছে প্রশ্নটা কিছুটা উল্টো হবে। তুমি ওখানে কাজ করার পর এখানে কাজ করেছো, দুটো জায়গায় কাজ করার পর তুমি কি ফিল করলে, মানে তোমার অভিজ্ঞতা কিরকম, কি মানে- পার্থক্য দেখলে তুমি দুটো ইন্ডাস্ট্রির মধ্যে? ইন্ডাস্ট্রির মধ্যে আছে, আর অভিনয় করার মধ্যে তো বেশি কিছু ডিফারেন্স নেই, খালি কোনো তফাৎ নেই, কারণ কি ইট ইজ জাস্ট ল্যাঙ্গুয়েজ, খালি ভাষা আলাদা। ওখানে হিন্দি বলি, এখানে বাংলা বলি, কাজ তো একই করি, যেটা ওখানে করছি সেটা এখানেই করছি। কিন্তু ইন্ডাস্ট্রি হিসাবে কাজ তো একই হচ্ছে, সব একই ডিপার্টমেন্ট, একই টেকনিক্যাল ওয়ার্ডস, সবকিছু একইভাবে সিনেমা বানানো হচ্ছে। আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা
যত কালচার ওরিয়েন্টেড আর সারাউন্ডেড গল্প বলি, সেটা আমার একটু ইন দ্য লাস্ট 4-5 ইয়ার্স হিন্দি ইন্ডাস্ট্রিতে একটু মিসিং লাগছে। যেমনি I have so far chosen projects that speak more about grounded Indian culture, সেটা বান্দিশ ব্যান্ডেটস হোক, খাকি হোক, সব একটা মাটির গল্প বলছে। সেটা কোনো জনরে হোক, কিন্তু মাটির গল্প বলছে। যেমনি মডার্ন লাভ ইন্ডিয়াও আমি করেছিলাম, মডার্ন লাভ মুম্বাই। সেটাও ইট ওয়াজ অ্যাবাউট মুম্বাই, কি ওই শহরের প্রেমের গল্প। তো ইট হ্যাজ টু বি মোর গ্রাউন্ডেড টু হোয়াট দিস কান্ট্রি ইজ অল অ্যাবাউট। দ্যাট হ্যাজ বিন দ্য চয়েসেস আই হ্যাভ অলওয়েজ মেড সো ফার। সেটা আমার মনে হয় কলকাতা ইন্ডাস্ট্রিতে খুব ভালোভাবে হয়। এখানে মাটির গল্প হয়। এখানে যেমনি আমরাও একটা ফ্রেশ ইয়াং অডিয়েন্সেস এর গল্প বলছি, কিন্তু আমাদের প্রেম তাও বাঙালির প্রেম। আমাদের হিউমার এখনো বাঙালির হিউমার। সো দের ইজ ইটস কমপ্লিটলি গ্রাউন্ডেড ইন দ্য কালচার অফ বেঙ্গল। I can't give Very anything well away, said. but everything is there. বিয়ের থেকে Very well Missing said. কেন করছো? দেখো কিছুদিন আগে মেট্রো ইন দিনও রিলিজ হ্যাঁ, করছে এবং হ্যাঁ, সেটা খুবই রুটেড। হ্যাঁ, হ্যাঁ। তো এটা তোমার কেন মিসিং? আমি জানি না, অ্যাজ অ্যান অডিয়েন্স আমার মনে হয় একটা কালচারাল আইডেন্টিটি কে নিয়ে, আমি বলছি না মিসিং কমপ্লিটলি, কিন্তু এখান থেকে একটু কম ওখানে। বিকজ আই ফিল লাইক উই আর ট্রাইং আ লট, আই এম সেইং উই বিকজ আই এম অলসো পার্ট অফ দ্যাট ইন্ডাস্ট্রি, বাট উই আর ট্রাইং আ লট টু এমুলেট আমেরিকান কালচার অ্যান্ড ব্রিটিশ কালচার অ্যান্ড ওয়েস্টার্ন কালচার আ লট, উইচ ইজ নট রং অ্যাট অল। কেন কি আমরা সব 90s এর বাচ্চা, আমরা গ্লোবালাইজেশনের সময় বড় হয়েছি, আর আমাদের পুরো জেনারেশনই বড় হয়েছে এই জিনিসটা, যে কালচার আমরা এক্সচেঞ্জ হবে। আমাদেরটা ওরা শিখবে, ওরা ওখানে ভাংড়া করছে, হ্যাঁ, আর আমরা ওদের কালচার শিখছি। আমরা এই জেনারেশনে বড় হয়েছি, আমরা গ্লোবালাইজেশনের বাচ্চা। কিন্তু এখন আমার মনে হয় উই হ্যাভ রিচড আ পয়েন্ট ইন আওয়ার লাইভস ওয়্যার উই নিড টু ফোকাস মোর অন হাউ ডু উই আপলিফট আওয়ার কান্ট্রি, আওয়ার কালচার অ্যান্ড আওয়ার গ্রাউন্ডস অ্যান্ড আওয়ার রুটস। অ্যান্ড সেটা আস্তে আস্তে হচ্ছেও। যেটা আই রিয়ালাইজ যে তেলেগু ইন্ডাস্ট্রি বা তামিল ইন্ডাস্ট্রি বা মালায়ালাম ইন্ডাস্ট্রির বক্স অফিস এত বড় এই জন্য যাচ্ছে, কেন কি এই দেশের ভেতরের একটা কনসিয়াস ডিসিশন হচ্ছে এখন কি হাউ ডু উই ফিল মোর ইন্ডিয়ান। তো যেই গল্পগুলো বেশি রুটেড হবে, সেই গল্পগুলোকে আরো বেশি অ্যাকসেপ্ট করছে আমাদের দেশের অডিয়েন্সেসরা। অ্যান্ড আই থিঙ্ক হিন্দি ইন্ডাস্ট্রি স্লোলি অ্যান্ড স্টাডিলি ইজ আন্ডারস্ট্যান্ডিং দ্যাট, অ্যান্ড উই আর গোয়িং টু cater to that. The Hindi film industry definitely is, and of course that's a basic thing, কি যেখানে যত বেশি কামাই হবে সেখানে তত বেশি বাজেট হবে। তো ওখানে টিকিট সেলস বেশি হয়, তো ওখানে বাজেট বেশি হয়। এখানে টিকিট সেলস কম হয়, তো বাজেট কম হয়। সেটা চেঞ্জ হবে আস্তে আস্তে। আই এম শিওর দ্যাট the economics of Bangla cinema is going to change. That's my vision and prayer, that in the next 10-15 years the economics of Bangla cinema is going to change completely, and it is just going to keep picking up and picking up. It's not bad at all right now, it's doing very well. Devda ছবি, দেবদা, জিদ্দা এরা সবাই খুব ভালোভাবে ইন্ডাস্ট্রি, বোম্বাদা ইন্ডাস্ট্রিকে মানে একটা লেভেলে রেখেছে যে there is still a lot of respect for Bangla cinema. But my vision and hope, as a newcomer in this industry, that my effort is going to be into how do I bring more people to watch Bangla cinema outside of Bangalis also. অবাঙালিরাও কি করে এসে বাংলা ছবি দেখবে, আর তাতে আমাদের বাজেট বাড়বে, আমাদের গল্প বাড়বে, আমাদের স্কেল বাড়বে, আমরা আরো জিনিস করতে পারবো। সো yeah, I think Bombay right now is a little bit more, Mumbai right now is a little more privileged with the fact that they have more money to scale up their stories. ওই একটু ডিফারেন্সটা তো আছে, but I think everything is going to equalize. Bombay industry is going to learn about how to tell cultural stories from Bangla cinema, and Bangla is going to learn how to scale up their films from Bombay industry. আপনাদেরও জানিয়ে রাখি যে মন মানে না আসছে এবারের ভ্যালেন্টাইন্স ডেতে। আপনারা সবাই প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটা দেখুন। আর আরো অনেক সিনেমাটা দেখার জন্য আনন্দলোকের ফেসবুক পেজে চোখ রাখুন। থ্যাংক ইউ। Thank Thank you. 13 February, মন মানে না। দেখা হচ্ছে। দেখা হচ্ছে।